বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, সুবিধাসমূহ এগুলো তো জানবই। তার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত বিভিন্ন ধরনের বই অর্থাৎ জাবেদা, খতিয়ান, এর সাথে হিসাব চক্রের প্রত্যেকটি বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করব এবং আমরা আরও জানব এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় এগুলোর মাধ্যমে যে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয় সেটা। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি এর নামের মাধ্যমে বোঝা যায় যে দুই তরফা অর্থাৎ দুটি পক্ষ। কোন দুটি পক্ষ? ডেবিট এবং ক্রেডিট। এই শব্দ দুইটা একদম মুখস্থ করে ফেলতে হবে। তো দুতরফা দাখিলা পদ্ধতির দুইটা পক্ষ আছে, এক পক্ষ হচ্ছে ডেবিট এবং অপর পক্ষ হচ্ছে ক্রেডিট। তো কিসের দুইটা পক্ষ? দুতরফা দাখিলা পদ্ধতিতে যখন আমরা হিসাব করি তো হিসাবের লেনদেনের দুটি পক্ষ। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের সময় লেনদেনের দুইটা পক্ষ পাওয়া যায়। একটা পক্ষ হচ্ছে লেনদেনের ফলে এক পক্ষ সুবিধা গ্রহণ করে অর্থাৎ সুবিধার গ্রহীতা, আর এক পক্ষ হচ্ছে লেনদেনের ফলে যিনি সুবিধা প্রদান করে অর্থাৎ সুবিধার দাতা। তো সুবিধার গ্রহীতা বা সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট এবং সুবিধার দাতা বা সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। তারপরে হচ্ছে তোমার এই দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের বা বর্তমান হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের জন্য স্বয়ংসম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ এবং পুরো বিশ্বে সবার নির্ভরযোগ্য একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে হিসাব রাখা হয়। তো এই দুতরফা দাখিলা পদ্ধতি মূলত 1494 সালে লুকা পেসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ, তিনি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ যিনি এই দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করেন। 1494 সালে ইতালীয় একজন গণিতবিদ লুকা পেসিওলি এই দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করেন। আচ্ছা, তো এবারে আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা বুঝতে পারলে এবার আমরা আসবো এর বৈশিষ্ট্যে। তো দুতরফা দাখিলা পদ্ধতির একদম প্রথম এবং সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। তো দুতরফা দাখিলা পদ্ধতির দ্বৈত সত্তা মানে বোঝায় যে দুটি পক্ষ থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন লিপিবদ্ধকরণের সময় সবসময় দুটি পক্ষ থাকবে, এই যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। আচ্ছা, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে দাতা ও গ্রহীতা। তো লেনদেনের ফলে যে দুটি পক্ষ হবে, দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে যে দুটি পক্ষ হবে তার এক পক্ষ হবে দাতা অর্থাৎ সুবিধার প্রদান করবে এবং অপর পক্ষ হবে গ্রহীতা অর্থাৎ সুবিধা গ্রহণ করবে। তারপরে তৃতীয় হচ্ছে ডেবিট ও ক্রেডিট। ডেবিট ও ক্রেডিট করা। দুতরফা দাখিলা পদ্ধতিতে যিনি হবেন দাতা হবেন ক্রেডিট অর্থাৎ এই যে লেনদেনের দুটি পক্ষ তার এক পক্ষ হবে ক্রেডিট এবং অপর পক্ষ হবে ডেবিট অর্থাৎ গ্রহীতা হবে ডেবিট। আচ্ছা, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান। দুতরফা দাখিলা পদ্ধতির চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান। অর্থাৎ লেনদেনের ফলে যে দুটি পক্ষ হবে, এক পক্ষ দিবে এবং অপর পক্ষ গ্রহণ করবে। তো আমি যদি ব্যবসায় প্রতিষ্ঠান হই এবং আমি যদি আমার কর্মচারীকে 200 টাকা দিই তো সে 200 টাকাই গ্রহণ করবে, সে 190 টাকা গ্রহণ করবে না। অর্থাৎ আমি যতটুকু দেব সে ততটুকুই গ্রহণ করবে, অর্থাৎ আদানও যতটুকু হবে প্রদানও ততটুকুই হবে, অর্থাৎ সমান অঙ্কের হবে। অর্থাৎ ডেবিটও যতটুকু হবে ক্রেডিটও ততটুকুই হবে, ডেবিটে যত টাকা ক্রেডিটেও তত টাকাই হবে। তারপরে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের মাধ্যমে যেহেতু আমরা ডেবিটেও সমান টাকা লিখি এবং ক্রেডিটেও সমান টাকা লিখি, সুতরাং আমরা যদি অনেকগুলো লেনদেনের হিসাব করি তারপরে একটা সময় পরে যে কোনো সময় পরেই আমরা যদি ফলাফল নির্ণয় করি আমাদের দুই পাশের অর্থাৎ
ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ উভয় পাশের ফলাফল অর্থাৎ সামগ্রিক ফলাফল সমান হবে, ডেবিট এবং ক্রেডিট সমান হবে। আচ্ছা, যদি এইটা আমরা অর্থাৎ এর মাধ্যমে এই যে সামগ্রিক ফলাফল এই বৈশিষ্ট্যের মাধ্যমেই দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কমপ্লিট। এবারে আসো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ নিয়ে। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির অনেকগুলো সুবিধা আছে। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি যেহেতু একটা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি, তাই এর মাধ্যমে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হিসাব সংরক্ষণ করা যায়, হিসাবের নির্ভুলতা যাচাই করা যায়। কিভাবে? রেওয়ামিল তৈরির মাধ্যমে। রেওয়ামিল তৈরি নিয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিছি, চাইলে দেখতে পারো। তারপরে হিসাবের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে। ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি যাচাই করা যায় মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোর সমন্বয়ের মাধ্যমে। প্রতিষ্ঠানের জালিয়াতি প্রতারণা রোধেও এই দুতরফা দাখিলা পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি, তাই এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে প্রতিষ্ঠান মানে আমাদের একটা প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের হিসাবের সাথে তুলনা করে বুঝতে পারে যে তাদের উন্নতি এবং অবনতি কতটুকু। তো এই ছিল দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। আর অনেক সুবিধা আছে যেগুলো বলে শেষ করা যায় না। তারপরে আসলে যে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বইসমূহ সম্পর্কে। দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলত এই দুই ধরনের বই সংরক্ষণ করে রাখা হয়। এক হচ্ছে জাবেদা। দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত বইসমূহের মধ্যে প্রথম বই হচ্ছে জাবেদা। এই জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই বা প্রথম বই, যেটাই বলো। তো জাবেদায় কি করা হয়? প্রত্যেকটা লেনদেন সংগঠিত হওয়ার পর সাথে সাথে, যেমন মনে করো তুমি অনেকগুলো লেনদেন সংগঠিত হয় না, তো জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। যখন লেনদেন সংগঠিত হয় সাথে সাথে জাবেদায় লিখে রাখা হয়। আর আছে খতিয়ান। খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই বা হিসাবের স্থায়ী বই। তো খতিয়ান সম্পর্কে হিসাব অধ্যায়ে আলোচনা করা হবে। আজকের অধ্যায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যেখানে মূলত এই জাবেদা নিয়েই একটু আলোচনা করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এই জাবেদারই একটা অংশ। তো জাবেদা হচ্ছে তোমার টোটাল 7 প্রকার। ক্লাস 9-10 বইতে টোটাল 7 প্রকার জাবেদা দেওয়া আছে, যার প্রথম হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং প্রকৃত জাবেদা। এখানে দেখো, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা, এই 4টা একত্রে মনে রাখবে। নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা এই দুইটা একটু আলাদাভাবে মনে রাখবে। এবং প্রকৃত জাবেদা এটা এমনিতেই মনে থাকবে। তো ক্রয় জাবেদা হচ্ছে যেখানে সমস্ত প্রকার ধারে ক্রয়কৃত পণ্যের হিসাব রাখা হয়। মনে রাখবে, ক্রয় জাবেদায় সবসময় ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, ধারে পণ্য ক্রয়ের হিসাব। এখানে কোনো প্রকার নগদে পণ্য ক্রয়ের হিসাব লেখা হয় না। তুমি ধারে সম্পত্তি ক্রয় করলেও এখানে লিপিবদ্ধ করা হবে না। এখানে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় এবং শুধুমাত্র ধারেই পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হবে। একইভাবে বিক্রয় জাবেদায়ও শুধুমাত্র ধারে বিক্রয় করা পণ্যের হিসাব এখানে লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদায় ধারে ক্রয়কৃত পণ্য, শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য যখন ফেরত পাঠানো হয় তখন সেটা ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদায় শুধুমাত্র ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তবে এই বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আর থাকে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো হচ্ছে তোমার এখানে যে শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য আমরা ক্রয় জাবেদা লিখছি, বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে বিক্রয় করছি যেই পণ্যগুলো সেগুলো লিখছি। তো আমরা যে পণ্যগুলো নগদে ক্রয় করছি, অর্থাৎ নগদে টাকা দিয়েছি, নগদে টাকা দিয়ে তারপরে পণ্য ক্রয় করছি, তো সেটা কোথায় লিপিবদ্ধ করবো? তারপরে নগদে বিক্রি করছি, অর্থাৎ নগদ টাকা আসছে, আমার আয় হয়েছে, সেটা কোথায় লিপিবদ্ধ করব? তো এইগুলো লিপিবদ্ধ করার জন্য আছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র নগদে প্রতিষ্ঠান যদি যে কোনো প্রকার প্রতিষ্ঠানের আয় যেটা নগদে হয়েছে সেটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হবে। এবং নগদ প্রদান জাবেদায় প্রতিষ্ঠান যে কোনো প্রকার নগদ খরচ করলে সেটা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হবে। আর এইখানে এই 6টা জাবেদার যেই আইটেমগুলো কথা বলছি, এই আইটেমগুলো ব্যতীত বাকি যত প্রকার হিসাব আছে সেই সমস্ত হিসাব এই প্রকৃত জাবেদায় চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আছে হিসাব চক্র। এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো। হিসাব চক্রে টোটাল 10টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ, চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ানে স্থানান্তর,
পঞ্চম ধাপ হচ্ছে রেওয়ামিল প্রস্তুত, ষষ্ঠ ধাপ হচ্ছে সমন্বয় দাখিলা, সপ্তম ধাপ হচ্ছে কার্যপত্র তৈরি, অষ্টম ধাপ গুরুত্বপূর্ণ একটি ধাপ আর্থিক বিবরণী, নবম ধাপ সমাপনী দাখিলা এবং দশম ধাপ হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়ামিল। তো প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। এইটা কি হয় তোমাদের বুঝাই বলে উদাহরণ সহ দেখো। মনে করো 1 নম্বরে একটা ঘটনা দেওয়া আছে যে 7,000 টাকায়, দুঃখিত এইভাবে না, মনে করো এইভাবে হবে যে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো 7,000 টাকা। এরকম একটা ঘটনা থাকবে। আর একটা ঘটনা আছে মনে করো 2 নম্বরে যে একজন না, মনে করো কর্মচারীকে বেতন দেওয়া হলো, কর্মচারীকে বেতন দেওয়া হলো 7,000 টাকা। ওকে, তো খেয়াল করো এখানে লেনদেন শনাক্তকরণ, এই প্রথম হিসাব চক্রের প্রথম কাজ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তো কিভাবে লেনদেন শনাক্ত করব? আমার প্রতিষ্ঠানে যতগুলো ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো থেকে লেনদেনগুলোকে শনাক্ত করতে হবে যে এগুলো লেনদেন আর এগুলো লেনদেন না। তো দেখো, প্রথমটা হচ্ছে একজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হলো 7,000 টাকা, দ্বিতীয়টা হচ্ছে কর্মচারীকে বেতন দেওয়া হলো 7,000 টাকা। এর ভিতরে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না বলতে পারবে? দেখো, একজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হলো 7,000 টাকা, এটা কোনো প্রকার লেনদেন না। এর কারণ আমি গত ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করছি। দেখো, কর্মচারীকে নিয়োগ দেওয়া হলে এর মানে এই না যে আমরা তাকে 7,000 টাকা দিছি, কেবল তারে নিয়োগ দিছি, এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তাই এটা কোনো প্রকার লেনদেন না। তারপরে দ্বিতীয়টা হচ্ছে দেখো যে কর্মচারীকে বেতন দেওয়া হলো 7,000 টাকা, কর্মচারীকে বেতন যখন দিছি তখন তো তারে টাকা দিছি, তখন আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এইটা লেনদেন। প্রথমটা লেনদেন না এবং দ্বিতীয়টা লেনদেন। এই যে আমরা লেনদেন চিহ্নিত করলাম, এটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তারপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ। তো লেনদেনকে কিভাবে বিশ্লেষণ করা হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা এই যে লেনদেন শনাক্ত করলাম 2 নম্বর, যে কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে 7,000 টাকা। এখন এই লেনদেনটা বিশ্লেষণ করে আমাদের দুইটা পক্ষ বের করতে হবে, ডেবিট এবং ক্রেডিট। এইখানে কে সুবিধা গ্রহীতা, অর্থাৎ এইখানেই কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে, এখানে সুবিধার গ্রহীতাকে এবং সুবিধার দাতাকে, এই দুইটা পক্ষ খুঁজে বের করতে হবে। তো দেখো, এইখানে দুইটা হিসাব আছে, দুইটা পক্ষ বা দুইটা হিসাব আছে। একটা হচ্ছে বেতন হিসাব, আর যেহেতু 7,000 টাকায় দিছি, আর একটা হচ্ছে এই নগদ টাকা দিছি, নগদান হিসাব। একটু আগেও আমি এই উদাহরণটা দেখাইছিলাম। তারপরে দেখো, তো লেনদেন বিশ্লেষণের মাধ্যমে আমরা এই দুইটা হিসাব বের করে ফেলাইছি, একটা আছে বেতন হিসাব আর একটা আছে নগদান হিসাব। তারপরে 3 নম্বর কাজ হচ্ছে জাবেদাভুক্তকরণ। এবার এটা জাবেদায় নিতে হবে। তো জাবেদায় নেওয়ার জন্য আমাদের জাবেদার ছক আঁকতে হবে। তো জাবেদার ছক আমি একটু সংক্ষেপের ভিতরে আঁকি। তো জাবেদার ছক মনে করো এই, এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে বিবরণ, এটা মনে করো হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। ঠিক আছে, ডিআর সিআর দিয়েও নাকি ডেবিট ক্রেডিট চিহ্নিত করা যায়, আমার ছাড়ে বলছিল। তো তারিখ, এখানে যেহেতু তারিখ নেই সেহেতু ক্রমিক নং, যাকে এটা মনে করো 2 তারিখ ধরলাম আমরা, তো 2/4/26, 2/10/6/26। ঠিক আছে, তারপরে বিবরণ হচ্ছে এখানে একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদান। তো ডেবিট যেটা সেটা আমরা আগে লেখার চেষ্টা করব, বেতন হিসাব, ডেবিট টাকার ঘরে লিখতে হবে কত টাকা, 7,000, 7, 1, 2, 3। আবার আরেকটা আছে তোমার নগদান হিসাব, ক্রেডিট টাকার ঘরে সমানভাবে 7, 1, 2, 3, 7,000 টাকা। তো আমি যে এই দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যের ঘরে একটা বৈশিষ্ট্য পড়াইছিলাম, সেটা হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান। তো এইখানে দেখো, এই যে দুইটা ঘরেই, ডেবিটের ঘরে এবং ক্রেডিটের ঘরে, দুইটা ঘরেই সমান অঙ্কের টাকা লিখতে হয়। তো এটা ছিল তোমাদের হিসাব চক্রের 3য় ধাপ, জাবেদাভুক্তকরণ। এইভাবে একটা লেনদেন থেকে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। একটা লেনদেন প্রথমে
আমাদের লেনদেন চিহ্নিত করতে হয় যে এটা হ্যাঁ লেনদেন। তারপরে এটা থেকে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে এখানে কোন কোন হিসাব আছে। যেমন এখানে একটা আছে বেতন হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তারপরে সেটাকে আমরা জাবেদায় নিয়ে নিলাম, এই যে জাবেদায় একটা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ানের স্থানান্তর। খতিয়ানে কি করা হয়, যেমন এই যে বেতন আছে না, মনে করো জাবেদায় তো অনেকগুলো হিসাব লিখবো আমরা, এখানে তো শুধুমাত্র একটা লেনদেনই লিখছি, তো অনেকগুলো লেনদেন লিখতে থাকলে এইভাবে আরো অনেক জায়গায় বেতন হিসাব আসবে। তো খতিয়ানে ওই সমস্ত বেতন হিসাবে একত্রিত করিয়া একটা হিসাবে লেখা হয়। অনেকগুলো নগদান হিসাব আসবে, তো ওই অনেকগুলো নগদান হিসাবে শুধুমাত্র নগদান হিসাব লেখা এই তারিখগুলো দিয়ে দিয়ে একটা একটা, যেটা আমরা খতিয়ান অধ্যায়ে অর্থাৎ ওই যে পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের হিসাব নামের একটা অধ্যায় আছে, ওই জায়গায় আলোচনা করলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তারপর হচ্ছে রেয়ামিল প্রস্তুত করা। তো এই যে খতিয়ান তৈরি করব আমরা, এই খতিয়ানের যে ফলাফল আসবে, খতিয়ানের এই যে আমরা খতিয়ান প্রস্তুত করব, এই খতিয়ানের যে ফলাফল আসবে সেই ফলাফল দিয়ে রেয়ামিল তৈরি করা হয়, যেটা আমি একটা ভিডিওতে অলরেডি আলোচনা করছি। আর সামনে আবারও যেহেতু আসতে আছে পর্যায়ক্রমে, সুতরাং এটা সামনে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে সমন্বয় দাখিলা। এই সমন্বয় দাখিলাটারে তোমরা অনেক ভয় পাও, নাম শুনলেই সবাই মনে করে কি জানো কি, আসলে কিছুই না। সমন্বয় দাখিলা খুবই সহজ। সমন্বয় দাখিলায় মূলত অগ্রিম আয়, অগ্রিম মনে করো অগ্রিম বা অগ্রিম ব্যয় দাও প্রথমে, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়, ব্যয় বকেয়া ব্যয়, এই গেল দুইটা, অগ্রিম ব্যয় বকেয়া ব্যয়। আরেকটা হচ্ছে অনুপার্জিত আয়, অনুপার্জিত আয়, আরেকটা হচ্ছে বকেয়া আয়। এখন এই দুইটি একটু উল্টা, মানে অগ্রিম ব্যয় হইতেছে যে তুমি অগ্রিম টাকা দেছো, পরে তুমি সুবিধা পাবা, অর্থাৎ এইটার জন্য তুমি পরবর্তীতে সুবিধা পাবা, সুতরাং এটা তোমার এক ধরনের সম্পদ, তুমি পরে পাবা। আরেকটা হচ্ছে অগ্রিম বকেয়া ব্যয়, অর্থাৎ তুমি ব্যয়টারে বকেয়া করে রাখছো, এখনো মানে তোমার ব্যয় হয়েছে কিন্তু তুমি এখনো দেও নাই, পরবর্তীতে দেবা, সুতরাং এটা তোমার পরে দেওয়া লাগবে, এটা দায়। বুঝতে পারছি? তারপরে অনুপার্জিত আয়, এটা হচ্ছে কি জানো, তুমি কোনো প্রকার কোনো কিছু করো নাই, মানে অগ্রিম পেমেন্ট পাইয়া লইয়া বই রইছো, এইটার জন্য তোমার পরবর্তীতে দেওয়া লাগবে। অনুপার্জিত আয়, তুমি আগে টাকা আনছো কিছু দেও নাই, এটার জন্য তোমার পরবর্তীতে দিতে হইবে, সুতরাং এটা তোমার দায়। আর বকেয়া আয় অর্থাৎ তুমি দিয়ে দেছো কিন্তু তোমার টাকাটা এখনো তোমারে দে নাই, সরি তুমি দিয়ে দেছো কিন্তু তোমার টাকাটা এখনো তোমারে দে নাই, অর্থাৎ তুমি এখানে টাকা পাবা, সুতরাং এইটা হচ্ছে তোমার সম্পদ। তো এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো তাহলে এখন খুব সহজে এই সমন্বয় দাখিলাটা আমি তোমার বুঝাইতে পারবো। সমন্বয় দাখিলে কি করা হয়, এই যে অগ্রিম ব্যয় আছে, দেখো অগ্রিম ব্যয় যেটা আমরা এখন ব্যয় করছি, কিন্তু এটা তো এখনের ব্যয় না, মানে এই বছরে ব্যয় করছি কিন্তু এটা এই বছরের ব্যয় না, এটা পরের বছরের ব্যয় যেটা আমরা এই বছরে করছি, সুতরাং এইটা আমাদের বর্তমান বছরের যতগুলো হিসাব আছে এই হিসাব দিয়ে বাদ দিয়ে দিতে হয়। আর বকেয়া ব্যয় যেটা আমাদের এই বছরে ব্যয় হয়েছে কিন্তু আমরা টাকা দিনেই, এই জন্য এটা বকেয়া ঝুলে রয়েছে, তো এই বকেয়াটা এই বছরের ব্যয় কিন্তু টাকা দিনেই, এই জন্য এটা যোগ করতে হয়, মানে এটা তো এই বছরের ব্যয়, এটা তো পরবর্তী বছরের ব্যয় না। দেখো তোমাদের আরো ভালোভাবে বুঝাই, একটা হচ্ছে তোমার এই বছরের মানে বর্তমান বছর, দেখো এই বর্তমান এবং পরবর্তী, বর্তমান এবং পরবর্তী, এই দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। অগ্রিম ব্যয়, এই অগ্রিম হচ্ছে পরবর্তী বছরের ব্যয়, অগ্রিম ব্যয় হচ্ছে পরবর্তী বছরের ব্যয়, অগ্রিম ব্যয় হচ্ছে পরবর্তী বছরের ব্যয়। আর বকেয়া ব্যয় এটা হচ্ছে এই বছরের ব্যয় কিন্তু আমরা বকেয়া রাখিয়া দিছি, বকেয়া ব্যয়, ঠিক আছে। তারপর হচ্ছে অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় অর্থাৎ আমরা টাকা আনছি, আমরা টাকা নিয়েছি, এটা আমাদের টাকা আয় হয় নাই, আমরা কাজ করি নেই, থাকো টাকা আয় হয় নাই কিন্তু টাকা নিয়েছি, সুতরাং এটা আমরা পরবর্তী এবছরে অনুপার্জিত রয়েছে, এই বছরে আমরা এটার কাজ করি নেই, পরবর্তী বছরে করবো। অনুপার্জিত আয় হচ্ছে পরবর্তী বছরের, এটা খেয়াল রাখবা। অনুপার্জিত আয়, আর এটা হচ্ছে বকেয়া আয়, মানে এবছরে আয় আমাকে হয়েছে, আমরা কাজ করে দিছি কিন্তু আমাকে টাকা দেয় নাই, সুতরাং বকেয়া আয় এই পাশে আসবে, বকেয়া আয়।
আয়। এবার একটু এটা বড় করে টানি আর এই বরাবর একটা দাগ টানি, তাইলে এবারে বুঝতে পারবা। দেখো এখন আমরা যখন বর্তমান এই জায়গায় খেয়াল করো, বকেয়া ব্যয় এটা এই বছরের ব্যয়, আর বকেয়া, দুঃখিত একটু ভুল হয়েছে, দাঁড়াও, হ্যাঁ না ঠিক আছে, ওকে সবকিছু ওকে আছে। তো বকেয়া ব্যয় এটা আমাদের এই বছরের ব্যয়, এটা আমাদের এই বছরের ব্যয়। বকেয়া আয় যেটা আমাদের এখনো আয় হয় নাই, এই বকেয়া আয় তোমরা এইভাবেও লাগতে পারো যে অনাদায়ী আয়, ঠিক আছে, এটার একটা নাম। তো এই বকেয়া আয় আমাদের এবছরও আয় এখনো হয় নাই। তো এই মানে এবছর আয় হয়েছে কিন্তু আমরা টাকা পাইনি। তো এই দুইটা যে বর্তমান বছরে, তো আমরা যখন বর্তমান বছরের হিসাব করবো, বর্তমান বছরের হিসাব করার সময় এই দুইটা যোগ করতে হবে। আর বর্তমান বছরের হিসাব করার সময় এই দুইটা যেহেতু পরবর্তী বছরের অগ্রিম ব্যয় আর অনুপার্জিত আয়, এই দুইটা বাদ দিয়ে দিতে হইবে। বুঝতে পারছো? এই দুইটা হইবে যোগ বর্তমান বছরের হিসাবের সাথে, আর এই দুইটা হইবে বিয়োগ যখন আমরা হিসাব করবো। এই দুইটা যোগ, এই দুইটা বিয়োগ। ওকে, একবার লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। আচ্ছা, তারপরে তোমার সমন্বয় দাখিলা যদি বুঝতে পারো তাহলে পরের টপিকটা দেখি। সমন্বয় দাখিলার পর আছে কার্যপত্র প্রস্তুত। কার্যপত্র হচ্ছে এটা একটা অধ্যায় আছে, সামনে বিস্তারিত আলোচনা করব। তারপরও কার্যপত্র হচ্ছে অনেক বড় একটা ছক, যেটা তোমার এই হিসাব চক্রের বা এই দুতরফা দাখিলা পদ্ধতির একদম ঐচ্ছিক একটা ধাপ। এটা করলেও চলে, না করলেও চলে, তবে কার্যপত্র হচ্ছে অনেক বড় একটা ছক, যেখানে রেওয়ামিলের বিষয়গুলো থাকে, মানে অনেকগুলো রেওয়ামিল থাকে, এবং আর্থিক বিবরণীরও বিষয়গুলো থাকে, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো। তারপরে হচ্ছে তোমার কার্যপত্রের পরে আর্থিক বিবরণী, দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর্থিক বিবরণী হচ্ছে মূলত, এটাও সামনে আছে, যদি আর্থিক বিবরণী তাড়াতাড়ি ক্লাস লাগে কমেন্ট করো, জানাই বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আর্থিক বিবরণী হচ্ছে তোমার 5 প্রকার: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর আর্থিক বিবরণীর নোট ও টিকা। তো এর ভিতর থেকে মূলত প্রথম 3টাই তোমাদের বইতে আছে, বাকি 2টা এখন আলোচনা করা হয় নাই তোমাদের ক্লাস 9-10 পর্যায়ে। তো প্রথম 3টা হচ্ছে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। এই 3টা খুবই সহজ। আর বিশদ আয় বিবরণী দ্বারা মূলত প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করা হয়। আর্থিক অবস্থার বিবরণীর দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। আর মালিকানা সত্ত্ব বিবরণীর দ্বারা মালিকের মূলধন, প্রতিষ্ঠানে মালিকের কতটুকু অংশ, সেটা নির্ণয় করা হয়। তারপরে আছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলাটা কি, যে যতগুলো লেনদেন আছে, লেনদেনের যে হিসাবগুলা, মানে লেনদেনের যে হিসাবগুলো, এই হিসাবগুলোয় তোমার এক ধরনের হিসাব থাকে যেগুলো হচ্ছে আয় ব্যয় জাতীয় হিসাব। এই যে হিসাব মূলত হচ্ছে, যেহেতু এই বিষয়টা আসছে এখান থেকে বুঝাই দিই, হিসাব মূলত হইতে যে এই 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। তো এই যে আয় ব্যয় আছে, খেয়াল করো, এই যে আয় ব্যয় জাতীয় হিসাব আছে, এই আয় ব্যয় জাতীয় হিসাব দিয়া এই আর্থিক অবস্থার বিবরণীর বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। আর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা দিয়া আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। আর সমাপনী দাখিলে কি করা হয়, এবছরের যত প্রকার আয় এবং ব্যয় আছে, এটা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। আর সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বরে চালু রাখা হয়, এটা পরবর্তী বছরেও যায়। আয় ব্যয় হিসাব এই জন্যই এখানে সমন্বয় দাখিলা করা হয়, এবছরেরটা এবছরই থাকে, পরবর্তী বছরে আর যায় না আয় ব্যয় হিসাব। কিন্তু সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এইটা এবছরেরটা পরবর্তী বছরেও যায়। আশা করি বুঝতে পারছো। তারপরে আছে সমাপনী পরবর্তী রেওয়ামিল। তো সমাপনী পরবর্তী রেওয়ামিল হচ্ছে সমাপনী দাখিলা দেওয়ার পর একটা স্বচ্ছ রেওয়ামিল তৈরি করলে করা যায়। আর এই রেওয়ামিলটা হচ্ছে এইরকমের, যে সমাপনী পরবর্তী রেওয়ামিলের আরও একটা নাম আছে, দাঁড়াও আমি একবার একটু ক্লিয়ার করি। সমাপনী পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। এই যে সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে যে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের আয় ব্যয় জাতীয় সমস্ত হিসাব কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া হয়। তারপরে যেই হিসাবগুলো থাকে সেটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটা নিয়ে পরবর্তী বছর একটা দাখিলা দেওয়া হয়। এই দাখিলাটার নামে হচ্ছে প্রারম্ভিক দাখিলা বা সমাপনী পরবর্তী রেওয়ামিল। তো হিসাব চক্র এই পর্যন্তই ক্লিয়ার। এবারে আছে হিসাবগুলো আর কি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এইগুলো দিয়ে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। তো এটা হচ্ছে মূলত তোমার টোটালি একটা, আমি ছবির মতো কিছু একটা আঁকার ট্রাই করছি, বাট এটা হচ্ছে তোমার টোটালি মুখস্থ করার বিষয়। খেয়াল করো, এই সাইড দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। দায় হ্রাস পাইলে ডেবিট, বৃদ্ধি পাইলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট।
আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। তো এটা এইভাবে মনে রাখতে পারো যে সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং দায়, মালিকানা সত্ত্ব আর আয় এই তিনটা হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমি এটা কিভাবে মনে রাখছি, এটা হচ্ছে তোমার দেখো ডেবিট এই শব্দটা প্রথমে আসে এবং বৃদ্ধি এই শব্দটাও প্রথমে আসে, মানে একটু এইটা একটু আপ আপ এরকমের মনে হয়। তো সম্পদ এবং ব্যয় এই দুটো হচ্ছে এক জাতীয়, মানে এক জাতীয় না আর কি, এই দুটো হচ্ছে এক, আমি মনে মনে আর কি এইভাবে ধারণা করছি। তো এই দুটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ এই দুটো লাইনে আছে। আর দায়, মালিকানা সত্ত্ব, আয় এই তিনটে একটু উল্টা, অর্থাৎ হ্রাস পেলে ডেবিট কিন্তু বৃদ্ধি পাইলে ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের দোতরফা দাখিলা পদ্ধতির হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়। যদি কোনো প্রকার কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কি কমেন্টই তো আসে না, তুমি যদি একটা কমেন্ট করো তো এটা আমার জন্য অনেক মূল্যবান হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, এবং যদি পরবর্তী ভিডিও দেখতে ইচ্ছুক হও তবে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে পরবর্তী যে আমি ক্লাসটা আপলোড করব সেটা তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।